নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌদি যুবরাজ MBS তাকে স্বাগত জানাবেন। অনেক চুক্তি হবে, বিশেষ করে পবিত্র হজ যাত্রায় ভারত থেকে যারা যেতে চান তাদের সংখ্যা বাড়ানোর জন্য MBS এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা হবে এবং স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের বিষয়েও এগোবে। সৌদি ইনভেস্টমেন্ট কি করে ভারতবর্ষে টেনে আনা যায় সেটা নিয়েও আলোচনা হবে, কারণ মুসলিম বিশ্ব বা আরব বিশ্বের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত সুসম্পর্ক। UAE যুবরাজও কিছুদিন আগে এসেছিলেন। UAEর সঙ্গে আমাদের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স আছে। একটা খবর দেখলাম, সৌদি আরব 4700 জন পাকিস্তানিকে তাদের দেশ থেকে বহিষ্কার করেছে, কারণ ওখানে তারা ভিক্ষা করত। পাকিস্তানে 22 মিলিয়ন ভিক্ষুক আছেন এবং কত রোজগার করে তারা জানেন? 22 বিলিয়ন পাকিস্তানি টাকা। ওখানে ভিক্ষা করা একটা লুক্রেটিভ বিজনেস। প্রচুর হ্যান্ডলার আছে যারা পাকিস্তানিদের সৌদি আরবে পাঠায় ভিক্ষা করার জন্য। যাই হোক, এই তথ্যটা শেয়ার করলাম কারণ প্রতিবেদনের পরের অংশে আমি আরো বলবো। এখন মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ সরকার সত্যি আগুন নিয়ে খেলছে। দেখুন, সাম্প্রতিক অতীতে বাংলাদেশে কারা কারা এসছেন। প্রশান্ত মহাসাগরের অঞ্চলের আমেরিকার ডেপুটি কমান্ড্যান্ট এসছিলেন, তারপর আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন মানে পররাষ্ট্র মন্ত্রকের বিষয়ে দুজন কর্তা এসেছিলেন বাংলাদেশ সফরে। তারা যখন বাংলাদেশের মাটিতে মায়ানমারে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ঢাকায় এলেন, তাদের সঙ্গে বৈঠক হলো বাংলাদেশ প্রশাসনের এবং সেনাদের কর্তাদের। এখন আরাকান প্রদেশ তো দখল করছে, সিটওয়েও তারা দখল করে নেবে এবং বাংলাদেশ প্রশাসনের উপর পশ্চিমী দুনিয়া একটা চাপ আছে যে আরাকান আর্মিকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য। সেই জন্য নাফ নদীর কাছে ক্যাম্পও নাকি তৈরি করছে বাংলাদেশের সেনা, যাতে আরাকান আর্মির সঙ্গে একটা যোগাযোগ রাখা যায়। এবং রোহিঙ্গা সালভেশন আর্মি, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা, তাদের কুখ্যাত জঙ্গিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। কিছুদিন আগে আপনারা দেখেছেন। এই আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির যিনি মাথা, তিনি অরিজিনালি পাকিস্তানের লোক, করাচির। আরবে গেছিলেন, পাকিস্তানে ফিরেছিলেন, জম্মু কাশ্মীর সেক্টরে টেরোরিস্টদের সঙ্গে ট্রেনিং নিয়েছেন, তারপরে তাকে মায়ানমারে পাঠানো হয়। সেখানে তারা আরাকান আর্মির সঙ্গে লড়াই করেন, আরাকান আর্মি রিটালিয়েট করে, প্রচুর রোহিঙ্গা কক্সবাজারে আসে। কক্সবাজারে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির ঘাঁটি আছে, তারা সেখান থেকে জিহাদি রিক্রুট করতে চায়। এই রোহিঙ্গাদের মানবাধিকার নিয়ে যারা সচেষ্ট তাদেরকে খুন পর্যন্ত করেছিল কুখ্যাত জঙ্গি। সেই জঙ্গি এবং আরো 2-3 জনকে র্যাব নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে। এখন শোনা যাচ্ছে যে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মিকে বাংলাদেশ প্রশাসন বলছে যে তোমরা আরাকান আর্মির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জুন্টা প্রশাসনের বিরুদ্ধে লড়াই করো। আবার জুন্টা প্রশাসন ইজ ব্যাকড বাই চীন। এখন বাংলাদেশ তো আগুন নিয়ে খেলছে। ইউনূস শি জিনপিং এর সঙ্গে দেখা করলেন, বিনিয়োগের কথা বললেন ভারত মহাসাগরের ওই অঞ্চল বাংলাদেশি তার প্রভু, নর্থ ইস্ট ল্যান্ডলকড। আবার চীন ঘনিষ্ঠ জুন্টা প্রশাসনের বিরুদ্ধে আরাকান আর্মি লড়ছে, সেই আরাকান আর্মিকে মদত দিচ্ছে বাংলাদেশ। হচ্ছে এটা কি? বাংলাদেশের মাটি এখন পৃথিবীর বড় বড় শক্তির প্লে গ্রাউন্ড হয়েছে। পশ্চিমী দুনিয়া আছে, ভারত আছে, কারণ ভারতের সঙ্গে আরাকান আর্মির খুব সম্পর্ক ভালো, কারণ আমাদের কালাদান প্রজেক্ট আছে না, একদম মিজোরাম হয়ে থাইল্যান্ড পর্যন্ত আমরা সব করতে পারবো, পণ্য টন্য সিটওয়েতে আছে।
ভারতের বিনিয়োগ আছে এবং আরাকান আর্মির সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ভালো। আবার মায়ানমারে যখন ভূমিকম্প হলো, ভারত সবার আগে ত্রাণ নিয়ে সেখানে পৌঁছলো। আমরা আমাদের বিজনেস ইন্টারেস্ট দেখব, এটাই হচ্ছে সব থেকে বড় কথা, এবং আমাদের নিরাপত্তা যাতে সুরক্ষিত থাকে, আমাদের বিনিয়োগ যাতে সুরক্ষিত থাকে, সেটাই আমাদের প্রধান বিবেচ্য। সেই জন্য আমরা মায়ানমারের ওই অঞ্চলে একটা স্টেবিলিটি চাই, সেটা আরাকান আর্মি দিতে সক্ষম বলে আমাদের মনে হচ্ছে। সেই জন্য আমরা আরাকান আর্মির সঙ্গে আমাদের সম্পর্ক মোটেই হোস্টাইল নয়। বাংলাদেশের ইউনুস প্রশাসনের সঙ্গে আরাকান আর্মির সম্পর্ক হোস্টাইল ছিল। তারা রোহিঙ্গাদের খেদিয়েছে, রোহিঙ্গারা বাংলাদেশে কক্সবাজার চট্টগ্রামে আশ্রয় শিবিরে আছেন। নাফ নদীতে পণ্য চলাচল আরাকান আর্মি বন্ধ করে দিয়েছিল, তারা বাংলাদেশ ভূখণ্ডেও চলে এসেছিল। তো বাংলাদেশের সেনাপ্রধান একটা সাক্ষাৎকারে বললেন যে ভারতের সৈন্যবাহিনীর সঙ্গে তাদের সুসম্পর্ক আছে এবং বাংলাদেশ মায়ানমার সীমান্তের সুরক্ষার জন্য ভারত বাংলাদেশ সম্পর্ক মজবুত হওয়া দরকার। আবার লালমনিরহাটে, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরিত্যক্ত এয়ারস্ট্রিপ ছিল, সেটাকে রিনোভেট করার জন্য চীন পাকিস্তানের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ। আবার লালমনিরহাটের খুব কাছেই হচ্ছে চিকেন নেক, আমাদেরও হাসিমারা এয়ারবেস আছে। অর্থাৎ জুন্টা প্রশাসনের বিরুদ্ধে আরাকান আর্মির অভিযানকে বাংলাদেশ ট্যাসিটলি সাপোর্ট করবে, লজিস্টিক্স দিয়ে সাপোর্ট করবে, সেফ প্যাসেজ দেবে নাফ নদী। চীন চটে যেতে পারে, তাই চীনকে তুষ্ট করার জন্য ওই লালমনিরহাটে পাকিস্তান চীন যৌথভাবে বিমানবন্দর নতুন করে গড়ে তুলবে। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চলে গেলেন রাশিয়ায়। আবার দেখলাম চট্টগ্রামে রুশ রণতরী রয়েছে। অর্থাৎ রাশিয়াকেও বোধহয় জানানো হয়েছে বাংলাদেশের এই অবস্থান। রাশিয়া সঙ্গে তো বাংলাদেশের কি সম্পর্ক, কিন্তু সমস্ত বড় শক্তিকে কনফিডেন্সে নিতে চাইছেন ইউনুস প্রশাসন। তাহলে বাংলাদেশের মাটিতে এখন খেলার জায়গা হয়ে গেল, সবাই খেলবে বাংলাদেশের মাটি। এদিকে পাকিস্তান মনে করছে যে বাংলাদেশ হচ্ছে উর্বর জমি, ওখানে জঙ্গি জেহাদিদের একেবারে অভয়ারণ্য হবে, বাংলাদেশকে ব্যবহার করে ভারতের উত্তর পূর্বে আমি অশান্তি পাকাতে পারবো। সেই জন্য ISI ডিজি চলে আসে বাংলাদেশে, রেড কার্পেট বেছানো হোক। আনসার আল্লাহ বাংলার প্রধান জঙ্গি জসিমউদ্দিন রহমানির সঙ্গে রংপুরে লালমনিরহাটে ISI ডিজি ভিজিট করেছিলেন। আবার 15 বছর পরে আমনা বালুচ পাকিস্তানের বিদেশ সচিব বাংলাদেশে এসে বৈঠক করলেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বিদেশ মন্ত্রী ইশাকদার আসবেন, ইউনুসও যেতে পারেন ইসলামাবাদে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. একদিকে পাকিস্তান, আবার চীনে গিয়ে ইউনুস বিনিয়োগ টানছেন, চেষ্টা করছেন। লালমনিরহাটের এয়ার স্ট্রিপ চীন পাকিস্তান যৌথভাবে গড়ে তুলুক এটা চাইছেন। আবার চীন সমর্থিত জুন্টা সরকারকে উৎখাত করার জন্য আরাকান আর্মিকে বাংলাদেশ ট্যাসিট সাপোর্ট দিচ্ছে। আবার রাশিয়াকেও রসে বসে রাখার জন্য সেনাপ্রধান চলে গেছিলেন মস্কো, রুশ রণতরী ভিড়েছিল চট্টগ্রামে। তাহলে বাংলাদেশকে এইসব করলে নিজের সার্বভৌমত্ব বজায় রাখতে পারবে? ভারত, চীন, পাকিস্তান, পশ্চিমী দুনিয়া, রাশিয়া সবাই বাংলাদেশের মাটি। আমি জানি না এটা কোন ধরনের বিদেশ নীতি। বাংলাদেশের মানুষ কি ওয়াকিবহাল? তাদেরকে কি জানানো হয়েছে যে ইউনুস সরকারের এই পরিকল্পনা যে তারা আরাকান আর্মিকে সমর্থন করবে? ইউনুস সরকারের প্ল্যান হচ্ছে আরাকান আর্মির সঙ্গে সম্পর্ককে ভালো রেখে যে সমস্ত রোহিঙ্গা কক্সবাজার চট্টগ্রামে এসে আশ্রয় শিবিরে আছেন তাদের আস্তে আস্তে আরাকান প্রদেশে ফেরত পাঠানো। কিন্তু বিষয়টা অত সহজ হবে না। আরাকান আর্মি রোহিঙ্গাদেরকে অ্যালাউ করবে তাদের মাটিতে? একবার রোহিঙ্গাদের তারা তাদের মাটি থেকে তাড়িয়ে দিয়েছে, নতুন করে তারা এই রোহিঙ্গা উদ্বাস্তুদের আবার তাদের নিজেদের দেশে আশ্রয় দেবে? $1 মিলিয়ন প্রশ্ন।
ইউনূসের এটাই উদ্দেশ্য যে চট্টগ্রাম কক্সবাজারে আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো। সেই জন্য আরাকান আর্মির সঙ্গে তারা সুসম্পর্ক বজায় রাখতে চায়। এবার আসুন, একটা মারাত্মক ঘটনা ঘটেছে। এরা ছাত্রলীগের একটা নেতাকে নির্মমভাবে মেরে অটোতে বেঁধে তাকে টেনে হিঁচড়ে শহর ঘোরানো হয়েছে বাংলাদেশে। বিএনপির ছাত্র শাখা করেছে এটা। আর বাংলাদেশের নতুন মিত্র পাকিস্তান, ইশাকদার বলেছিলেন না পুরনো ভাইকে খুঁজে পেলাম, সেখানে একজন হিন্দু মন্ত্রী আক্রান্ত হয়েছেন। পাঞ্জাব এবং সিন্ধের মধ্যে সিন্ধের জল বন্টন নিয়ে সমস্যা আছে, যেমন আমাদের কাবেরীর জল বন্টন নিয়ে তামিলনাড়ু আর কর্ণাটকের মধ্যে বিবাদ আছে। সেই মন্ত্রী গিয়েছিলেন, সেখানে তিনি হামলার মুখে পড়েন। ওনার নামটা খেলাতাস কি যেন একটা নাম। কোন রকমের পৈতৃক প্রান্তকে রক্ষা করেছেন। তার গাড়িতে ইট বৃষ্টি হয়েছে, তিনি আক্রান্ত হয়েছেন, কিন্তু তার চোট গুরুতর নয়। তাহলে পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, ধর্মীয় সংখ্যালঘুরা কেউ সুরক্ষিত নয়। এই যে ভবেশ চন্দ্র রায়কে নির্মমভাবে খুন করা হয়, ইউনূসের অন্তর্বর্তী সরকার নানা যুক্তির অবতারণা করে আসল ঘটনা থেকে নজরটাকে ঘোরাতে চাইছে, কিন্তু বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপদ নয়, এটা হচ্ছে বাস্তব। যদি নিরাপদই হতো, 50-52 বছর আগে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার 23%, এখন কমতে কমতে 8%-এর নিচে দাঁড়িয়েছে। আর ভারতবর্ষে স্বাধীনতার সময় মুসলমান জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার 14.5%, এটা এখন বাড়তে বাড়তে 20%-এর কাছাকাছি এসেছে। অর্থাৎ আমরা আমাদের দেশের ধর্মীয় সংখ্যালঘুদের সব রকম সুযোগ সুবিধা, সমানাধিকার, ধর্মাচরণের স্বাধীনতা সবকিছু সুরক্ষিত করেছে, এখনো রয়েছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু বাংলাদেশ পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুরা কার্যত দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এই সত্যটা চোখে আঙুল দিয়ে বাংলাদেশ পাকিস্তানকে দেখিয়ে দিলে তারা চিরবির করে জ্বলতে থাকে, সত্য তারা স্বীকার করতে চায় না। এটাই হচ্ছে বাস্তব। পাকিস্তানে হিন্দু মন্ত্রী আক্রান্ত হচ্ছেন, সেখানে সাধারণ হিন্দু শিখ তাদের কি নিরাপত্তা আছে? তারা তো দ্বিতীয় শ্রেণীর নাগরিক। বাংলাদেশেও হিন্দুরা খুন হচ্ছেন, বাংলাদেশেও হিন্দুদের ধর্মীয় আচরণ করার স্বাধীনতা কি সত্যি আছে? যতই অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিক না কেন, আসলে কিন্তু পরিস্থিতিটা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের কাছে আদৌ অনুকূল নয়, সেটা আমরা সবাই জানি। কিন্তু ইউনূসের অন্তর্বর্তী সরকার এই প্রকৃত সত্যটা নির্লজ্জভাবে অস্বীকার করে আসছেন। তারা বাংলাদেশের মাটিকে এখন বৃহৎ শক্তিদের খেলার মাঠে পরিণত করেছেন। বাংলাদেশের সাধারণ মানুষ কি জানেন ইউনূস সরকারের এই কৌশলের কথা?